স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার এবং আমি সালেজুর চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের ম্যাচের বিভিন্ন দিক নিয়ে কথা বলতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, এরই মধ্যে 3 উইকেট হারিয়েছে বাংলাদেশ। লক্ষ্যতে পৌঁছতে আসলে কতটা বেগ পেতে হবে বাংলাদেশকে, কি মনে হচ্ছে পুরো খেলার সূচনাটি দেখে? আফরিন, আপনাকে ধন্যবাদ। আসলে লক্ষ্যটা কতটা কঠিন আসলে সেটা বলাটা এখনই আসলে খুব সহজ কিছু নয়, কারণ ম্যাচের এখনো অনেক দূর বাকি রয়েছে। বাংলাদেশের এখন পর্যন্ত রিকভার রান রেট এখন 8-এর কাছাকাছি। আসলে টি-20-তে 8-এর কাছাকাছি এই রান রেট নিয়ে আসলে লক্ষ্য তারা করতে নামা এখন পর্যন্ত বাংলাদেশের জন্য খুব একটা কঠিন বলেও আসলে মনে করাটা আসলে হবে না, উচিত হবে না। কারণ বাংলাদেশ, আমরা জানি যে এর আগে কিন্তু এই শারজাতে শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু বাংলাদেশের একটি লম্বা ইনিংস কিন্তু রয়েছে বাংলাদেশের। তো সেই ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত সেই ম্যাচে মুশফিকুর রহিম এবং শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের যে ঝড়ো ইনিংসের আমাদের কথা কিন্তু মনে রয়েছে। আমরা কিন্তু সেই দিকে যদি চিন্তা করেও যদি মনে করি যে আজকের ম্যাচে কিন্তু আসলে বাংলাদেশের কিন্তু জয়ের লক্ষ্য থেকে মনে হচ্ছে না যে খুব একটা দূরে রয়েছে, কিন্তু আবার এটাও কিন্তু শঙ্কার বিষয় কিন্তু রয়েছে যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের এখন পর্যন্ত যে অবস্থা, আমরা জানি যে সাকিব আল হাসান আজকে ওপেনিংয়ে নেমেছিলেন, যেটি তার আর 400-র উপরে ম্যাচে আজকেই প্রথম কিন্তু তিনি কোনো ম্যাচে কিন্তু আসলে ওপেনিংয়ে নামেন। আমরা জানি যে শুরু থেকেই তিনি ফিল্ডিংয়ের শুরু থেকে তিনি স্ট্রাগল করছিলেন হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে, কিন্তু তবুও কেন তিনি আসলে ওপেনিংয়ে নামলেন এবং ব্যাটিংয়ের শুরু থেকেও তার আমরা সেই ইনজুরিটা লক্ষ্য করেছে ব্যাটিংয়ের শুরু থেকে, কিন্তু তিনি আসলে ওপেনিংয়ে নেমেও তেমন কিছু করতে পারেননি। নাইম ফিরেছেন এবং সৌম্যও কিন্তু ফিরে গেছেন। এর মধ্যে শুধুমাত্র সৌম্যর স্ট্রাইক রেটই কিন্তু 100-র উপরে ছিল, বাকি প্রত্যেকেরই কিন্তু স্ট্রাইক রেট কিন্তু 100-এর নিচে। তবে এখন পর্যন্ত আমরা জানি যে শারজার যেই উইকেট আছে খেলা হচ্ছে, এটা কিন্তু টোটালি একটি ফ্রেশ উইকেট ছিল। তো এই ফ্রেশ উইকেটে আমরা জানি যে শুরু থেকে বাংলাদেশের বোলার আসলে যেই সুবিধাটা আসলে নিয়েছিল, যদি আমরা শেষের দিকে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের যেই বড় রান দেওয়া ওয়েস্ট ইন্ডিজের স্লগ ওভারে, সেটাকে যদি আমরা বাদ দিই তাহলে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য আসলে এখন পর্যন্ত 50-50 চান্স আসলে এখন পর্যন্ত ঠিকভাবে বলা যাচ্ছে না। এই ছিল এখনকার ম্যাচ আপডেট। গালিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। বার্তা কক্ষ থেকে গালিব ইবনে রিয়াজ জানাচ্ছিলেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের বিভিন্ন দিক নিয়ে বার্তা। এবারে অন্যান্য সংবাদে। করোনায় দীর্ঘ বিরতির পর নিয়োগ পরীক্ষা নিয়ে সন্তুষ্টির বদলে বিপাকে পড়েছেন চাকরি প্রার্থীরা। বিসিএস প্রিলি পরীক্ষার দিনে নিয়োগ পরীক্ষা হয়েছে 17টি। একই দিনে কোনো কোনো প্রার্থীর পরীক্ষা পড়েছে 6 থেকে 7টি। এতে মানসিক চাপ আর আর্থিক ক্ষতি হয়েছে ভুক্তভোগী চাকরি প্রার্থীদের। শিক্ষাবিদরা বলছেন সব মন্ত্রণালয় আর অধিদপ্তরকে সমন্বয় করে জনপ্রশাসন নিয়োগ পরীক্ষার রোডম্যাপ তৈরি করলে সমস্যার সমাধান হতে পারে। আর পিএসসির চেয়ারম্যান জানিয়েছেন উদ্ভূত সমস্যার সমাধানে শুক্র শনিবার আর পরীক্ষা নেবেন না তারা। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ 2017 সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী বাংলাদেশে মোট কর্মক্ষম জনগোষ্ঠী 6,35,00,000। এর মধ্যে কাজ করেন 6,08,00,000 মানুষ, বাকি 27 লাখ বেকার। বাংলাদেশের মোট বেকারত্বের হার 4.2% হলেও শিক্ষিত বেকারত্বের হার 11.6%। করোনা ভাইরাসের কারণে অক্টোবর নাগাদ তা কয়েক গুণ বেড়ে গেছে, যার কিছুটা প্রমাণ দেখা যায় বিভিন্ন নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীদের এমন উপস্থিতি দেখে। শুক্রবার সারা দেশে অনুষ্ঠিত হয়েছে 43তম বিসিএস প্রিলি পরীক্ষা। প্রায় 4.5 লাখ আবেদনকারী ছিলেন এই পরীক্ষায়। অথচ এই দিনে একই সময় অনুষ্ঠিত হয়েছে বিআরটিএ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, মহিলা শিশু মন্ত্রণালয় সহ মোট 8টি নিয়োগ পরীক্ষা। বিকেলে হয় 9টি। এক একটি পরীক্ষার জন্য আবেদন ফি হিসেবে চাকরি প্রার্থীদের খরচ হয়েছে 500 থেকে 700 টাকা পর্যন্ত। প্রত্যেকেরই 3টা-4টা করে পরীক্ষা ছিল, দিতে পারছি একটা। সম্ভাবনা থাকে ঠিক, কিন্তু শুধু শিডিউলের জন্য হচ্ছে না। স্টুডেন্টদের জন্য একটা মানসিক এবং অর্থনৈতিক চাপও বটে। একটু ভাগ ভাগ করে পরীক্ষা টাইমটা হচ্ছে যে যদি নিত। সাবেক শিক্ষা সচিব এনআই খান বলছেন, চাকরি প্রার্থীদের জন্য এমন পরীক্ষার শিডিউল রীতিমতো হতাশার। সংকট সমাধানে সমন্বিতভাবে পরীক্ষার তারিখ নির্ধারণ সহ 6টি সুপারিশ করেন। এই সেবাটা স্বল্প ব্যয় হওয়া উচিত, স্বল্প সময়ে হওয়া উচিত, হ্যাসেল ফ্রি, হয়রানি মুক্ত হওয়া উচিত। যারা যখন লোক নিয়োগ করবে, জনপ্রশাসন একটা কোঅর্ডিনেট করে দেবে যে কে কবে পরীক্ষা নেবে। পাবলিক সার্ভিস কমিশনের উচিত যে একজন পরীক্ষার্থী 2বারের বেশি বিসিএস পরীক্ষা দিতে পারবে না। বিষয়টি নিয়ে জানতে চাইলে সরকারি কর্ম কমিশন পিএসসি চেয়ারম্যান জানান, করোনার 1.5 বছরে নিয়োগ পরীক্ষা বন্ধ থাকায় এমন সমস্যা তৈরি হয়েছে।
পিএসসি শুক্রবারে শনিবারে আপাতত পরীক্ষা নেবে না যতক্ষণ পর্যন্ত না এই জ্বরটা না কমে। আমরা নিচ্ছি শুক্র শনিবার শুধু সেই পরীক্ষা যে পরীক্ষার্থীরা অন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ নেই। এ বিষয়ে কথা বলতে কয়েক দফা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোয় থাকা কামারের দোকানেই তৈরি হচ্ছে দেশীয় আগ্নেয়াস্ত্র, যা দিয়ে 32টি রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণ করছে 22টি সংঘবদ্ধ চক্র। পুলিশের তথ্য বলছে এখন পর্যন্ত এসব ক্যাম্পে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, আর মামলা হয়েছে প্রায় 100টি। কক্সবাজার থেকে নাইমাল জিকোর বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রতন দাস। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোয় গড়ে ওঠা বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। বাহিনীগুলোর সদস্য বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ানো হচ্ছে 1 শুটার গান, 9mm পিস্তল, রিভলভার, 3 কোয়ার্টার গান, এলজি, SBBL, রাইফেল সহ দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদের মজুদ। এসব অস্ত্র দিয়েই নিয়মিত ঘটছে খুন, অপহরণ, ডাকাতি ও চোরাচালানের মতন ঘটনা। আর এসব অস্ত্রের অধিকাংশই তৈরি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে কামারের দোকানে। কুতুব আলম ক্যাম্প ইনচার্জ বলেন, প্রায় অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করা হলেও আবারও তারা নতুন জায়গায় তৈরি করছে। ক্যাম্পের ভিতরে কিছু কামারের দোকান আছে, এই দোকান আছে, আমরা অনেকগুলো উচ্ছেদও করেছি, আবার বসে আবার উচ্ছেদ করি, এরকম একটা এর মধ্যে আছে, হয়তো এখান থেকে বানিয়ে থাকতে পারে তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে রোহিঙ্গা ক্যাম্পের কিছু জায়গায় এখনো কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। এজন্য রাতের আধারে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে আসছে এসব অস্ত্র। তাকে শেল্টার দেয় বা তার ব্যবসায় অর্থলগ্নি করে কারা, তো সেই সম্পর্কে যখনই আমরা তথ্য পাই সেটা আমরা আগের রেকর্ডের সাথে মিলিয়ে দেখি যে এটা কমন আছে কিনা। এখন পর্যন্ত নিরাপত্তা বেষ্টনী যেটা যে কাঁটাতারের বেড়াটা এখনো কমপ্লিট করতে পারেনি, হয়তো ওই সমস্ত রাস্তা দিয়ে ওরা হয়তো বর্ডার দিয়ে নিয়ে এসে ইংরেজ আমাদের ক্যাম্পে ঢোকাতে পারে। কক্সবাজার নাগরিক আন্দোলন ও সুশাসনের জন্য নাগরিক এসব অস্ত্রের জন্য বিভিন্ন এনজিওকে দায়ী করেছে। তো অস্ত্র কারা আনে, কেন আনে, এটা তো নিশ্চয়ই সবাই জানে। তাদের উদ্দেশ্য হলো যে ভিন্ন। একসময় সরকার এটা না করলেও কিন্তু এখন এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, যার স্যার একটা ভূমিকা এখানে আছে। যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে, আলিয়াকিন, আলারসা মতো যে ডাকাত সংগঠনগুলো রয়েছে, এদের অর্থের যোগানের জন্য স্থানীয়দের অপহরণ করা হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গড়ে ওঠা এমনই সব ছোট ছোট কামারের দোকানে তৈরি হচ্ছে ছুরি চাপাতি, রামদা সহ বিভিন্ন ধরনের হাতে তৈরি আগ্নেয়াস্ত্র, যা চলে যাচ্ছে এখানে থাকা 22টি সন্ত্রাসী সংগঠনের হাতে, যার দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প সহ এর আশপাশের এলাকা। তাই প্রতিনিয়ত অভিযানের মাধ্যমে এই সমস্ত কামারের দোকান উচ্ছেদ সহ নানান ধরনের পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে স্থানীয় জনগণ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। কুতুব আলম রোহিঙ্গা ক্যাম্প থেকে নাইম আল চিকো, নিউজ 24, উখিয়া, কক্সবাজার। কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ইকবাল হোসেন সহ 4 আসামির আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানার আদালতে তাদের হাজির করা হলে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ইকবাল হোসেন সহ 4 আসামির 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গেল 13ই অক্টোবর নানুয়া দিঘির পাড়ে পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন, দারোগাবাড়ি মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবির এবং 999-এ কল দিয়ে পুলিশকে অবহিত করা ইকরামকে গ্রেফতার করে পুলিশ। কুচক্রী মহল নিজস্ব স্বার্থ চরিতার্থ করতেই পূজার সময় গন্ডগোল করেছে, যা তদন্তে বেরিয়ে এসেছে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, বাংলাদেশ কখনোই অসাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ভারত সরকারের দেয়া উপহারের 2টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে আখাউড়া উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তাদের নিজস্ব এবং ব্যক্তিগত স্বার্থ এবং কিছু দলীয় স্বার্থ যা তদন্তে বেরিয়ে আসছে, সেটা চরিতার্থ করার জন্য
গন্ডগোল লাগিয়েছিল, কিন্তু সেটা কিন্তু জনগণ গ্রহণ করে নাই। বাংলাদেশ কখনোই অসাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের যে সংবিধানে যেই কথা লেখা আছে, বঙ্গবন্ধু যেই সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেই সংবিধানের কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করব। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সচেতন ও সচেষ্ট। শুক্রবার সকালে লক্ষ্মীপুর শহরের সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন শেষে একথা বলেন মন্ত্রী। অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে তাদের ন্যায্য হিস্সা হোক না হোক, তাতে বেশি পাইলেও তবুও তাদেরকে কিন্তু সন্তুষ্ট করার জন্য মানবতাকে টাকা করে দিয়ে গেছে। আওয়ামী লীগ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের সংগঠিত হয়ে জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধনে এই আহ্বান জানান বিএনপি মহাসচিব। কর্মসূচিতে অংশ নেয়া তৃণমূল কর্মীরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এর প্রতিকার চান তারা। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার অভিযোগ করে এর প্রতিবাদে স্লোগান দিতে থাকেন তারা। জনগণ, সাধারণ মানুষ অনেক বিশিষ্ট হয়ে গেছে, মানুষ ভাত পাচ্ছে না, ঠিক মতো খাবার পাচ্ছে না, মানুষের জীবন নাবিশ্বাস চলে আসছে। সেটার প্রতিবাদে যে আমরা এখন তো আর মানুষ পাচ্ছে না, এখন 1 টাকা 2 টাকা উঠেছে, খানা পাচ্ছে না, পান পাচ্ছে না, কিছু পাচ্ছে না, লোকেরা কি করবে? আমরা গণতান্ত্রিক অধিকার চাই, ন্যায্য মূল্য 10 টাকা কেজি চাল চাই। সরকারের ব্যবসায়ী সিন্ডিকেট দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে অভিযোগ করে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সিন্ডিকেটটা কি করে? তাদের মতো করে দাম বাড়ায়, আর একই সঙ্গে আবার আপনার ওই আওয়ামী লীগের নেতা, পার্টি নেতা যারা আছে তারা আবার টোল নেয়, আপনার চান্দা নেয় পথে যে সবজি আসে উত্তরবঙ্গ থেকে বা পূর্ববঙ্গ থেকে, সেই ট্রাকের কাছ থেকে তারা টোল আদায় করে। জনগণ যেদিন বের হবে রাজপথে, যেদিন সময় হবে, সেদিন তারা আপনার পালাবার পথ খুঁজে পাবেন না। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে জোর করে ক্ষমতায় বসে আছে এমন মন্তব্য করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের ডাক দেন বিএনপি নেতারা। এই ঢাকায় আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী থাকার পর কিছুটা স্থিতিশীল সবজি ও মুরগির বাজার। বাজারে শীতকালীন আগাম সবজির দাম বেশি থাকলেও তার প্রভাবে দাম কমেছে অন্যান্য সব সবজির। ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে 15 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বেড়েছে আটা, চিনি ও আলুর দাম। সাধারণ ক্রেতারা বলছেন, সরকার ভর্তুকি দিয়ে তাদের কাছে পণ্য পৌঁছানোর ব্যবস্থা না করলে এই বাজারে টিকে থাকা দেয়। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। শুক্রবার ছুটির দিন থাকায় বাড়তি ভিড় রাজধানীর বাজারগুলোতে। দরজায় কড়া নাড়ছে শীতকাল, তার প্রভাব পড়েছে সবজির বাজারে। উঠেছে আগাম যে সবজি, তার দাম বেশি হলেও এসব নতুন সবজি আসায় দাম কমেছে পুরনো প্রায় সব সবজির। নতুন ফুলকপি, বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, আর নতুন টমেটোর কেজি এখন 120 টাকা। সপ্তাহের ব্যবধানে আলুর দামও বেড়েছে। শীতকালের সবজি পুরোপুরি না আসলে সবজির দাম কমার সম্ভাবনা নেই বলছেন বিক্রেতারা। একই জিনিস কিনতেছে, কিন্তু গেছে সপ্তাহে এই সপ্তাহে আরো দাম বেশি। শীত ভরপুর হবে, আমদানি বেশি হবে, তখন দাম কমবে। তবে এক সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে পেঁয়াজের দাম, বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। স্থিতিশীল রয়েছে আদা রসুনের দামও। গত কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী ছিল ব্রয়লার মুরগির দাম। এ সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকা কেজিতে। আর ডিমের ডজন এখন 115 টাকা। ব্রয়লার 190 থেকে এখন 160 টাকা আসছে, অনেক কমছে। তবে তেল, চিনি, আটার মতো নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে
সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর। এক সপ্তাহের ব্যবধানে লিটার প্রতি তেলের দাম বেড়েছে 60 টাকা। একই সাথে দাম বেড়েছে খোলা তেল ও পাম অয়েলেরও। 5 লিটার সর্বোচ্চ রেট হয়ে গেছে এখন 730। সাধারণ মানুষের ইনকাম তো ওইভাবে বাড়তেছে না, ইনকামের সাথে পাল্লা দিয়ে তো মানুষ পারতেছে না। তো নিষেধাজ্ঞা উঠে যাবার পর বাজারে উঠতে শুরু করেছে রূপালী ইলিশ। চালের বাজার এই মুহূর্তে স্থিতিশীল আছে, তবে আগামী মাস থেকে চাল আমদানি বন্ধের সিদ্ধান্তের প্রভাব পড়বে বাজারে, বলছেন বিক্রেতারাই। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। শরীরে বিভিন্ন পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ সহ ইউনিফর্ম, হাতে ওয়াকিটকি, গাড়িতে মনোগ্রাম লাগিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে ভুয়া পুলিশ চক্র। হুমকি ধামকি দিয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র। প্রতিনিয়ত তাদের হয়রানির শিকার হতে হতে তেক্ত বিরক্ত সাধারণ মানুষ। এমনকি ভুয়া পুলিশের প্রতারণায় বিব্রত পুলিশ প্রশাসনও। এরই মধ্যে ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতিকারী সাভার থেকে ডাকাত চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সমাজবিজ্ঞানীরা বলছেন, শুধু পুলিশ নয়, যে কাউকেই চার্জ করার অধিকার আইনে আছে। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। র্যাব, পুলিশ বা ডিবির ইউনিফর্ম পরা দেখলেই তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মনে না করার পরামর্শ দিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বললেই, ডিবির কথা বললেই বা র্যাবের কথা বললেই আপনারা সহজেই তাদের সাথে যাবেন না। ফলে বিব্রত পুলিশ প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গেলেই হাজার হাজার ভুয়া পুলিশের সংবাদে চোখ আটকে যায়। পুলিশের ছদ্মবেশে দেশ জুড়ে এই চক্রটি নানা ধরনের অপকর্ম চালালেও প্রকৃত অর্থে ওরা পুলিশ না। আইন বলছে পুলিশ সহ যে কাউকেই যাচাই বাছাই করার অধিকার সাধারণ মানুষের আছে, এমনটাই বলছেন সমাজবিজ্ঞানীরা। আমার ছবি তুলছেন বা কেন আমাকে চার্জ করছেন, এটা প্রশ্ন করার ক্ষমতা কিন্তু আমাদের সরকারি আইনেই আছে। আমি মনে করি যে মানুষ যেন প্রশ্ন করে যে আমাকে কেন জিজ্ঞেস করছেন। শুক্রবার র্যাবের মিডিয়া ব্রিফিং এ জানানো হয়, ডাকাতির কৌশল হিসেবে তারা ব্যবহার করে পুলিশের পোশাক। সাধারণত রাতে হাইওয়েতে পুলিশ কায়দায় চেকপোস্ট বসিয়ে ডাকাতি করে আসছিল তারা। সাব ইন্সপেক্টর হিসেবে প্রতারণা করা এবং প্রতারণার পাশাপাশি যে ডাকাতি কাজে এই তার যে পোশাক পরিহিত অবস্থায় অবস্থান, এটি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এই চক্রটিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে। এদিকে ভুয়া পুলিশের হাত থেকে বাঁচার উপায় জানালেন সাবেক আইজিপি শহীদুল হক। এসপি এদের সাথে ওসির সাথে কথা বলতে পারেন, অথবা 999-এ ফোন করে বলতে পারেন ডিবি পরিস্থিতি আমাদের কাছে আসছে, আমাদের সন্দেহ হচ্ছে, একটু লোকাল পুলিশ কিছু বলবেন কিনা একটু যাচাই করতে। প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, আসলেই কি এভাবে ভুয়া পুলিশ শনাক্ত করা সম্ভব? সাধারণ মানুষ পুলিশের প্রকৃত পরিচয় যাচাই করতে গিয়ে নতুন করে কি সমস্যায় জড়াবেন নিজেকে? মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। সাম্প্রতিক নিপীড়নের পাশাপাশি দেশে এখন সাংস্কৃতিক চর্চাও বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। উদীচী শিল্পী গোষ্ঠীর 53তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মূল আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে যোগ দেয় ছায়ানট, রবীন্দ্রসঙ্গীত পরিষদ সহ দেশের সাংস্কৃতিক সামাজিক সংগঠন। উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকীর এবারের প্রতিপাদ্য নৈশব্দ ভেঙে জেগে ওঠো দ্রোহে। প্রতিবাদী নানা সাংস্কৃতিক আয়োজনে প্রতিবাদ জানানো হয় এসব অপশক্তির। মুক্ত মত এবং মুক্ত চিন্তা, আমাদের যে সংস্কৃতির চর্চা, এটি যে আজকে বাধাগ্রস্ত হচ্ছে, অথচ আমাদের সরকার বলছে তারা হচ্ছে সংস্কৃতি বান্ধব সরকার। রাষ্ট্রীয় নীতি, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সেই দেশে আজ সাম্প্রদায়িক হানাহানি, সাজানো নাটক করে সাম্প্রদায়িকতা বিনষ্টকারী অপতৎপরতা বিরাজমান। আমরা এদের নিন্দা করি। বাংলাদেশ এখন আর বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল নয়। দেশের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এখন আর ওইভাবে সাহায্য নিতে হয় না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। শুক্রবার রাজধানী সিরডাপ মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির এক সেমিনারে তিনি
এসব কথা বলেন। সেমিনারে বিশ্ব জলবায়ু সম্মেলন 2021 বাংলাদেশের প্রত্যাশা বিষয়ক আলোচনায় মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সরকার কৌশলগত পরিকল্পনা করেছে। জলবায়ু পরিবর্তন হোক আর না হোক, প্রতিকূল পরিবেশ মোকাবেলা করার জন্য বর্তমান সরকার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রী। এই ক্লাইমেটের জন্য আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান করেছি, ক্লাইমেট চেঞ্জের জন্য আমরা অ্যাকশন প্ল্যান করেছি। এটা 2009-10 থেকে আমরা যখন সরকার এসেছি তখন থেকে এগুলা শুরু করেছি। আমরা ওরা সাহায্য দিবে কি দিবে না, আমরা 700 কোটি টাকা ট্রাস্ট ফান্ড করেছি। সেই কমিটির মেম্বারও আতিক রহমান সাহেব। আমাদের নিজস্ব অর্থ দিয়েই এই আমাদের কোস্টাল এরিয়াতে যেটা বলা হয়, যদি টেম্পারেচার 1.5 ডিগ্রি বাড়ে তাহলে 17% মানুষকে রিপ্লেস করতে হবে। এটা আমরা করেছি। মানিকগঞ্জে যানবাহন সহ উল্টে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল 8টা থেকে এই উদ্ধার অভিযান শুরু হয়। এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে বিআরডব্লিউটিসির চেয়ারম্যান জানিয়েছেন, উদ্ধার কাজে আপাতত আসছে না জাহাজ প্রত্যয়, তবে রুস্তমের সহযোগিতা নেয়ার কথা জানান তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে বিলম্ব হতে পারে। জানান, ডুবে যাওয়া 14টি যানবাহনের মধ্যে 9টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এবং আমরা চেষ্টা করছিলাম প্রত্যেককে এখানে নিয়ে আসতে, কিন্তু এখানে যে ম্যানুভারিং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন, নড়াচড়ার যে জায়গা, প্রত্যেক জাহাজ দিয়ে এটা অনেক বড়, এটা 250 টনের। এখানে আমাদের দরকার 20 থেকে 30 টন ওজন, যেই পানির নিচে যেই ট্রাকগুলো আছে বা যানবাহনগুলো আছে। এখন সেটার জন্য আমরা চেষ্টা করছি। হামজা তো আপনার অলরেডি আমাদের এই 2 দিনের মধ্যে কিন্তু 9টা আমরা উঠিয়ে ফেলেছি, 5টার যে ভাসমান ছিল সেগুলোকে আমরা সরাই নিয়ে আসতে পারছি। এবারে আসছে মেট্রো রেল পুলিশ। রাজধানীতে নিরাপদ মেট্রো রেল পরিচালনা করতে নতুন পোশাকে আলাদা ইউনিট হচ্ছে পুলিশের। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা স্বতন্ত্র ও বিশেষায়িত ফোর্স চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ডিএমপি বলছে, পুলিশের একজন ডিআইজির নেতৃত্বে এই পুলিশ ফোর্স হচ্ছে, তবে গণপরিবহন বিশেষজ্ঞদের মতে তৃতীয় পক্ষের নিরাপত্তা ব্যবস্থা ছাড়া মেট্রো রেলের সার্বিক শৃঙ্খলা ধরে রাখা কঠিন হবে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর বিভিন্ন দেশে মেট্রো রেল ব্যবস্থার সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বিশেষায়িত পুলিশ ফোর্স, যারা মেট্রোর হাজার হাজার যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি ঠিক রাখেন নিয়ম শৃঙ্খলা। এবার বাংলাদেশেও মেট্রো রেলের জন্য গঠিত হচ্ছে বিশেষায়িত পুলিশ ফোর্স। ঢাকা ও এর আশপাশে 5টি মেট্রো রেল নির্মিত হচ্ছে, যার আওতায় গড়ে উঠছে মোট 128 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল যোগাযোগ ব্যবস্থা, যেখানে 51টি উড়াল ও 53টি পাতাল স্টেশন সহ মোট 104টি স্টেশন তৈরি হবে। আর বিশাল এই স্থাপনা ও যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের হাতে দিতে এই বিশেষ ইউনিট গঠিত হচ্ছে। মেট্রো রেল নেটওয়ার্কের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা দেখার জন্য এমআরটি পুলিশ ফোর্স স্বতন্ত্র বিশেষায়িত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য যে সম্মতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে গ্রহণ করেছে, এখন এটা অর্থ বিভাগের সক্রিয় বিবেচনাধীন আছে। জানা গেছে, এরই মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে 809 জনের জনবল চাওয়া হয়েছে। পুলিশের একজন উপমহাপরিদর্শক বা ডিআইজি মেট্রো পুলিশের প্রধান থাকবেন, যেখানে একজন অতিরিক্ত ডিআইজি ছাড়াও 3 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার সহ থাকছে পর্যাপ্ত জনবল। বাংলাদেশ পুলিশের আন্ডারে একটি নতুন মেট্রো রেল সিকিউরিটি পুলিশ একটা ইউনিট করার প্রক্রিয়াধীন আছে এবং খুব অচিরেই হয়তো এই ইউনিটটা কার্যক্রম শুরু করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি হতে পারে। এক একটা ইউনিটের এক এক রকমের পোশাক থাকে, যে মেট্রো রেল পুলিশ যেটা আসতেছে তারও আলাদা একটা পোশাক থাকবে বলে আমরা মনে করি। প্রস্তাবনা অনুযায়ী মেট্রো রেলের প্রত্যেক স্টেশনে থাকবে পুলিশ ফাঁড়ি। নতুন এই ইউনিটের জন্য বিভিন্ন ধরনের মোট 96টি যানবাহনের প্রস্তাবনাও দেওয়া হয়েছে। সিসিটিভি অ্যান্ড ফিজিক্যাল সব কিছু নিয়ে চৌকস একটা মানদণ্ড দেখলে পরে ঘটনা ঘটবে না, এইটার বডি ল্যাঙ্গুয়েজটা টের পেলেই কিন্তু মানুষের আস্থা চলে আসবে। সো এটা হতে হবে অত্যন্ত পেশাদারিভাবে। এটা যদি কোনো সরকারি প্রতিষ্ঠানের শেল্টারে থাকে অথবা ইভেন ডিএমটিসিলের আন্ডারে থাকে, আমার শঙ্কা আছে চেইন অফ কমান্ড কিন্তু কাজ করবে না।
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে দেশের প্রথম মেট্রো রেলের নির্মাণযজ্ঞ চলছে, যার প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও আগামী বছরের ডিসেম্বরে চালু করার ঘোষণা দিয়েছে সরকার। তার আগেই মেট্রো পুলিশের সব কার্যক্রম শেষ হবে বলেই জানিয়েছে পুলিশ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। দেশেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় লোকসান কমাতে ডিজেলের দাম বাড়তে পারে। বিপিসি বলছে, আগের দামে ডিজেল বিক্রি করতে গিয়ে এখন তাদের প্রতি লিটারে 13 থেকে 14 টাকা লোকসান হচ্ছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে সবসময় কথা হচ্ছে জানিয়ে বিপিসি চেয়ারম্যান বলেছেন, আগের দামে কতদিন চলবে এই সিদ্ধান্ত নেবে সরকার। তবে এ খাতের বিশেষজ্ঞরা বলছেন, করোনা বাস্তবতা মাথায় রেখে কোনোভাবেই জ্বালানি তেলের দাম বাড়ানো ঠিক হবে না। প্লাবন রহমানের রিপোর্ট। করোনা পরবর্তী বিশ্ব অর্থনীতি গতিশীল হওয়ার সঙ্গে যেন পাল্লা দিয়ে আন্তর্জাতিক বাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $83 ছাড়িয়ে গেছে, যা গত 7 বছরের মধ্যে সর্বোচ্চ। জ্বালানি তেল আমদানি ও বিপণনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তথ্য বলছে, মাস 3 আগে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম যখন $70 ছাড়াই, তখন থেকেই লোকসান শুরু বিপিসির। দেশে বর্তমানে খুচরা বাজারে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে 65 টাকায়। তাতে লিটার প্রতি 13 থেকে 14 টাকা লোকসান হচ্ছে বলে জানাচ্ছে বিপিসি। আন্তর্জাতিক বাজারের দাম বাড়ার কারণে প্রতিদিন ডিজেল ও ফার্নেস তেল বিপণনে 20 থেকে 22 কোটি টাকার মতো লোকসান হচ্ছে। হঠাৎ করে প্রাইসের ইন্টারন্যাশনাল মার্কেট অনেক বেশি, এই কারণে এবং সেখানে প্রায় ধরেন অন এভারেজ 20 কোটি টাকার মতো ডেইলি আমাদের দুটো প্রোডাক্টে, বাকিগুলো এখন নিয়ন্ত্রণে আছে ডিজেল। এখন এটা প্রস্তাব আমাদের দেওয়া না দেওয়া, মিনিস্ট্রি আমাদেরকে গাইডলাইন গুলো দিবে, আমরা সেভাবে কাজ করতে পারি। বিপিসির তথ্য অনুযায়ী চাহিদা পূরণে প্রতি বছর 40 লাখ টন ডিজেল আমদানি করতে হয় বাংলাদেশকে। তবে সরকার সবশেষ 2016 সালে যখন প্রতি লিটার ডিজেলের দাম 65 টাকা ঠিক করেছিল, তখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি $40 থেকে $50 আশেপাশে। কল্যাণের কথা বিবেচনা করে সেই 40,000 কোটি টাকার যে উদ্বৃত্ত অর্থ আছে, সেটাকে প্রাইস স্টেবিলাইজড ফান্ড হিসেবে ঘোষণা দিক এবং সেখান থেকে সরকার ভর্তুকি সমন্বয় করুক। তারপরেও যদি সম্ভব না হয়, তাহলে যে উন্নয়ন বাজেট রাখা হয়েছে, সেই উন্নয়ন বাজেট থেকে সমন্বয় করে সেবা, পণ্য এবং বিদ্যুৎ ও জ্বালানির মূল্যহার বৃদ্ধির প্রবণতাকে রোধ করুক। বাংলাদেশে যে পরিমাণ জ্বালানি তেল ব্যবহার হয় তার 73% বেশি ডিজেল, আর তাই ডিজেলের দাম বাড়লে জনজীবনে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনার মাঝে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা যাওয়া জনতা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মাঝে 5,87 লাখ টাকার চেক বিতরণ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আর্থিক ক্ষতিপূরণের এই চেক তুলে দেন জনতা ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আব্দুস সালাম আজাদ। এ সময় কর্মক্ষেত্রে নিষ্ঠার সাথে কাজ করতে গিয়ে করোনায় মারা যাওয়াদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। জনতা ব্যাংকের HR-এর GM আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের ডিএমডি আব্দুল জব্বার। সংবাদের এই পর্যায়ে আরেকটি বিরতি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। সময় মতো বিশেষ আদালতে আরিয়ানের জামিনের নথি না পৌঁছানায় আজও ছাড়া পেল না শাহরুখ পুত্র আরিয়ান। মুম্বাইয়ের আর্থার রোড জেলে 25 দিনের বন্দি দশা কাটিয়ে বৃহস্পতিবারই জামিন পেয়েছিলেন আরিয়ান খান। আজ ছেলেকে আনতে জেলেও পৌঁছে যায় শাহরুখ। 1 লাখ টাকার বন্ডে তার জামিনদার হয়েছিলেন জুহি চাওলা, কিন্তু তার জেল থেকে ছাড়া পাওয়া নিয়ে শুক্রবার জটিলতা তৈরি হয়। জানা যাচ্ছে, মাদক সংক্রান্ত বিশেষ আদালতে সময় মতো পৌঁছায়নি আরিয়ানের সেই রায়ের কপি, ফলে আবার আটকে গেল আরিয়ানের বাড়ি ফেরা। শুক্রবার সম্ভবত জেলেই থাকতে হচ্ছে শাহরুখ পুত্রকে। শনিবার সকালে হয়তো ছাড়া পাবেন তিনি, এমনটাই আভাস দিয়েছে ভারতীয় গণমাধ্যম। ফেসবুক কোম্পানি এখন মেটা নামে পরিচিত হবে।
তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার অ্যাপসগুলো আগের নামই থাকবে। বৃহস্পতিবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এমন ঘোষণা দেন। তবে ফেসবুকের নাম পরিবর্তন মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি করবে বলে মনে করছেন ব্র্যান্ডিং বিশেষজ্ঞরা। আসমাতুল ডেস্ক রিপোর্ট। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কর্পোরেট নাম পরিবর্তনের ঘোষণা দিলেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ। কোম্পানিটির নতুন নামকরণ করলেন মেটা। মেটার অধীনে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো আগের নামেই থাকবে। তবে বদলে ফেলা হয়েছে ফেসবুকের পুরনো প্রতীক চিহ্ন। আমাদের বিশ্বাস ইন্টারনেটের উত্তরসূরি হবে মেটাভার্স। এটি ইন্টারনেটের ভবিষ্যৎ বদলে দেবে। মেটাভার্সের ভার্চুয়াল স্পেসে মানুষ আলাদা ডিভাইস ব্যবহার করে ভার্চুয়াল এক জগতে চলাফেরা, যোগাযোগ ও কাজ করতে পারবেন। জাকারবার্গ বলেন, মেটা হবে ফেসবুকের মূল কোম্পানি, যাকে কেন্দ্র করে আরও বেশ কিছু নতুন প্ল্যাটফর্ম গড়ে উঠবে। তার দাবি, শুধুমাত্র সামাজিক যোগাযোগ ও কর্পোরেট পরিচয় থেকে বের হতেই কোম্পানির নাম পরিবর্তন হয়েছে। তবে জাকারবার্গের এই সিদ্ধান্ত ইউজারদের বিভ্রান্ত করবে বলে মনে করছেন ব্র্যান্ডিং বিশেষজ্ঞরা। নতুন নামকরণের বিষয়টি মানুষের মনে সংশয় সৃষ্টি করতে পারে। তারা এটি সাদরে গ্রহণ নাও করতে পারে। 2004 সালে মার্ক জাকারবার্গ ফেসবুক ইনকর্পোরেশন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 2012 সালে ইনস্টাগ্রাম এবং 2014 সালে হোয়াটসঅ্যাপ কিনে নেয় প্রতিষ্ঠানটি। আর সবগুলোই ফেসবুক ইনকর্পোরেশনের অংশ হিসেবে পরিচালিত হয়ে আসছিল। আসমাতুলি, নিউজ 24। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।